উপস্থিত আমার সহকর্মী ভাই ও বোনেরা, আমার বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে ঢাকা উত্তর মহানগরের যে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে, সেই আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি তাদের কাছে অনুরোধ করব, তাদের উপরে পার্টি, আমাদের জাতীয় পার্টির সর্বস্তরের মানুষরা যে আস্থা স্থাপন করেছে, তারা তাদের কাজের মাধ্যমে সেই আস্থার যথাযোগ্য মূল্যায়ন করবে, মর্যাদা দিবে ইনশাআল্লাহ। আজকের জাতীয় জীবনে কিছু বিষয় নিয়ে আমি মনে করি কথা বলা এবং জানা সকলের জন্য। সবাই শুনতে পাচ্ছ তো না? আমি একটু আপনাদের সবাইকে অনুরোধ করবো, একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। জাতি আজ এক মহা দুর্যোগের সম্মুখীন, চরম বিপদের দিকে আমরা ধাবিত হচ্ছি। এটাই হলো বাস্তবতা। বর্তমান সরকার কতটুকু এটা বুঝতে পারছেন জানি না, তবে তারা সঠিকভাবে অনুমান করছেন না বলে আমি আশঙ্কা করছি। দেশ স্পষ্টভাবে বিভক্ত হয়ে পড়েছে। একটি অংশ তারা পাকিস্তান শাসন আমলের যে বয়ান ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা ভুল ছিল এবং এটা একটা আমাদের পার্শ্ববর্তী দেশের একটা ষড়যন্ত্র ছিল এবং মুক্তিযোদ্ধারা সকলেই দেশদ্রোহী, তারা দেশের বিরুদ্ধে কাজ করেছিলেন, সেই বয়ান, যার ফলে আমরা ভারতের দাস হয়ে গেছি, সেই বয়ান বিশ্বাস করার একটি বিশাল অংশ আবার ঘুরে দাঁড়িয়েছে। তারা সরাসরি এখন বলছে যে আন্দোলনটা আমরা স্বতঃস্ফূর্ত আন্দোলন, সারা দেশের মানুষ যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই জুলাই আন্দোলনে, তারা চেয়েছিল একটি ভালো নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার এবং সেই জবাবদিহিতামূলক সরকারের মাধ্যমে একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। সবাই এই জন্যই আমরা যুদ্ধ করেছিলাম, আমরা মাঠে এসেছিলাম, আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমরা জীবন দিয়েছি। পরবর্তীকালে দেখা গেল মেটিকুলাসলি ডিজাইন কিছু তারা ঘোষণা করলে নিজস্বভাবে না, জনগণ কিছু বোঝে নাই, আমরা পিছন থেকে এটা করেছি। কারা করেছে? যারা সেই পুরানো ধ্যান ধারণায় বিশ্বাস করি, যারা মনে করি পাকিস্তানি সঠিক ছিল। এবং সেখানে তখন সুস্পষ্টভাবে বেরিয়ে আসলো যে যারা সমন্বয়ক ছিলেন তারা এই সরকার গঠন করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার, এবং তাদের নিয়োগকর্তা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা দিলেন এনারা নিয়োগকর্তা এবং আমাদের অভিভাবক, কাজে তাদের কথা মতো চলতে হবে। ফলে একটি প্যারালাল সরকার তৈরি হলো, যে সরকারটি পরবর্তীকালে দেখা গেল যে যাদের কথা সেই স্বাধীনতা বিরোধী সংগ্রামের সময় যারা রাজনীতিতে সক্রিয় ছিলেন, সেই জামাত শিবির বলল এদেরকে তো আমরাই সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়েছি, এদেরকে আমরাই সৃষ্টি করেছি এবং এরা আমাদের নির্দেশ মতো সমস্ত কিছু করেছে। এবং আমাদের উদ্দেশ্য ছিল একটি ভালো নির্বাচন নয়, শুধু আমাদের উদ্দেশ্য ছিল যে ৭১-এ যে ভুল আমরা করেছি তারা মনে করে সেই ভুলের তারা সঠিক করার জন্য। তারা বলেছিল ৭১-এ স্বাধীনতা হয়নি, স্বাধীনতা হয়েছে ৪৭ সালে, আর স্বাধীনতা হয়েছে ৫ই আগস্ট, বা তাদের কথায় ২৪-এ আরটা কি জানি বলে ৩৬ জুলাই নাকি জানি, তারা বলেছে ওই দিনই স্বাধীনতা হয়েছে। বাকি সব ভুল, এগুলোকে মুছে ফেলতে হবে, এদের চিহ্ন মুছে ফেলতে হবে, এদের স্মৃতির জন্য মুছে ফেলতে হবে। এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছিলেন আমি ডিলিট বাটন দিয়ে এগুলোকে মুছে ফেলবো, ইতিহাসকে মুছে ফেলবে, ইতিহাসকে তারা নিজের কথা মতো সাজিয়ে দেবে। সেই সংঘবদ্ধ দল তারা ক্ষমতা নিয়ে তারা ঘোষণা করেছিলেন যদি সরকারের পতন না হতো তাহলে আমরা অস্ত্র শস্ত্র নিয়ে সেই সংগ্রামকে আমরা বিজয়ী করতাম, অস্ত্রের মাধ্যমে আমরা সেই সফলতা আনতাম। তারা ঘোষণা দিল
আমরা পুলিশকে হত্যা করেছি, তারা ঘোষণা দিল আমরা নাশকতা করেছি, তারা ঘোষণা দিল আমরা মানুষ মেরেছি। এখন প্রশ্ন দাঁড়িয়ে গেল, তাহলে এতদিন যে বয়ান ছিল সেই বয়ানের তারা নিজেরাই স্বীকার করছেন এবং তারা প্রস্তুত ছিলেন এবং তারা এখনো বলছেন, এবং তাদের একজনকে এয়ারপোর্টে AK-47 রাইফেলের ম্যাগাজিন গুলি সহ ধরা পড়লো। কেউ কি জিজ্ঞাসা করেছে যে আপনারা এইসব পেলেন কোথায়? এগুলো যে আপনারা ঘোষণা দিয়েছিলেন যে আপনারা সশস্ত্র সংগ্রাম করবে, সেই অস্ত্র কোথায় পেলেন? সেই অস্ত্র কোথায় আছে? সেই অস্ত্রের ট্রেনিং কে দিল আপনাদেরকে? আপনারা কোথায় কোথায় লুকিয়ে আছেন? তারা কেউ চায়নি, চলছে, এবং তারা এখনো ঘোষণা দিচ্ছেন, তারা এখনো বলছেন। আমি দেখলাম আমাদের দেশের তরুণ সমাজকে কিভাবে বকধ্বংস করা হয়েছে। সুন্দর মেধাবী সুন্দর স্বাস্থ্যের ছেলেপেলেগুলোকে টাকা পয়সা দিয়ে, তাদের পয়সা খরচ, তাদের পরিবারকে সমস্ত টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে তাদের বিদেশে যাত্রা, তাদের লেখাপড়া সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে না, ৭১ যে গণধর্ষণ হয়েছে, ৭১ যে বিভিন্ন ভাবে রাজাকার এবং পাকিস্তান বাহিনী বাংলাদেশের মানুষকে, নিরীহ মানুষকে হত্যা করেছে, সেই কথাটি তারা পরবর্তীকালে সেদিনকে দেখলাম একটা সুন্দর ছেলে, সুন্দর ফুটফুটে একটা ছেলে বলছে রক্ষী বাহিনী তারা গণধর্ষণ করেছে, রক্ষী বাহিনী অত্যাচার করেছিল, এটা ঠিক আছে। রক্ষী বাহিনী মানুষ হত্যা করেছে, তারা লেফটিস্টদেরকে তৎকালীন সময় জাসদকে হত্যা করেছে, সেটা হচ্ছে ঠিক। কিন্তু তারা তো পাকিস্তানের মতো গণধর্ষণ করেনি ঘরে ঘরে ঢুকে, কিন্তু তারা ওটাকে ওর সঙ্গে কানেক্ট করেছে। অর্থ এই যে যারা কথা বলছে তারা সঠিক নয়, তারা খারাপ মানুষ, তারা দেশদ্রোহী। বাচ্চা ছেলেদের মাথায় টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে তাদের পরিবারকে কিনে নিয়ে তাদেরকে দিয়ে এই সমস্ত করা হচ্ছে। একটা অস্ত্রধারী সংগঠন তারা বলছে এখন আবার যা আমরা অস্ত্র নিয়ে আবার নেমে পড়বো, দরকার হলে আবার স্বাধীন করবো দেশকে। এবং তারা বলছে স্লোগান কি? ইনকিলাব। আমরা তো ইনকিলাব যেটা ভারতে হয়, ইনকিলাব তো বাংলার শব্দও না। ইনকিলাব পাকিস্তান কি নাই, ঢাকা না দিল্লি, এই সমস্ত তাদের স্লোগান। আর তার বিপরীতে যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে এটা আমাদের সবচেয়ে বড় অর্জন, ৭১ স্বাধীনতা বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন, বাঙালিরা কোন সময় ঐতিহাসিক ভাবে নিজস্ব কোন দেশ অর্জন করতে পারে নাই। এটাই আমরা পেয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। বাংলাদেশের মুক্তি বাহিনী মানুষ যারা জীবন দিয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশের সহযোগিতার কারণে তারা সহযোগিতা করতে বাধ্য হয়েছে। ১ কোটির বেশি লোক তাদের কাছে আশ্রয় দিয়েছে। তারা বিভিন্ন ভাবে চেষ্টা করে তাদেরকে, কিন্তু এই যুদ্ধটা শুরু করেছে তৎকালীন সময় পাকিস্তান। এই যুদ্ধটা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল পাকিস্তান আর্মি। এই শেখ মুজিব যখন ৬ দফা আন্দোলনের ভিত্তিতে যখন ব্যাপকভাবে জনসমর্থন পেয়ে বাংলাদেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা, তখন তাকে প্রধানমন্ত্রিত্ব না দিয়ে তাকে জনগণের উপরে লেলিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী। তখন জনগণের আত্মরক্ষার জন্য এছাড়া কোনো উপায় ছিল না, চাপিয়ে দেওয়া হয়েছিল। শত নির্যাতনের পরেও বাঙালি জাতি একটি স্বাধীন দেশ অর্জন করেছে। এখন তাদের এই যুদ্ধ, যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, সেইটি একটি বড় জনসমষ্টি এবং এটি এখন সবচেয়ে বড় জনসমষ্টি। তারা আর এক পাশে দাঁড়িয়েছে এবং দুটি ভাগ এখন মুখোমুখি সংঘর্ষের দিকে পরিচালিত হচ্ছে। প্রতিদিন আপনারা দেখবেন, আমরা আশা করেছিলাম একটি নির্বাচনের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। আমরা আশা করেছিলাম যে এই নির্বাচন হওয়ার পরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালিত হবে, যার জন্য একটি অত্যন্ত ত্রুটিপূর্ণ একটি বাছাইকরণ, যেখানে বলা যায় ইলেকশন নয় সিলেকশন, নির্বাচন হয় নাই, বাছাইকরণ হয়েছে। তারপরেও আমরা মেনে নিয়েছিলাম যে নতুন সরকার এসে সবাইকে রাজনৈতিক করার সুযোগ দিবেন, সকলে মিলেমিশে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো, দেশের সমস্যা আমরা সমাধান করবো। সমস্যা তো সামনে, ব্যাপক সমস্যা সামনে রয়ে গেছে। এখন আমাদের নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করার সময় নয়। কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করলাম বর্তমান সরকার এসে
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের কি আলাপ চালাপ হয়েছে আমি জানি না, ঠিক তারা যে লাইনে কাজ করছে সেই লাইনে কাজ করে যাচ্ছে। এখনো আমাদের যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার অন্যায় ভাবে আটক করে রেখেছিলাম বাংলা ছাড়া, তাহলে সেই লাইনে একটার পর একটা যাদের এগেছে কোনো চাকরি জানি তাদেরকে ছাড়েনি। আবার নতুন একজনকে এই সরকার আসার পরে বগুড়ার আমাদের শরীফুল ইসলাম জিন্নাকে আবার নতুন করে 10টি মামলা দিয়ে তাকে আটক করে রেখেছে। তার কাছে কোনো জামিন আমরা পাচ্ছি না। প্রতিদিন এই অত্যাচার চলছে। আবার দেখছি অনেক কথা শোনা যাচ্ছে, সেই সময় দেখবি কি হয়েছে, অনেক কথা শোনা যাচ্ছে তাদের অনেক ধরনের কেলেঙ্কারির কথা, দুর্নীতির কথা। বর্তমান সরকার সযত্নে তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে লালন পালন করছেন। তাদের বিরুদ্ধে কাউকে কোনো কথাও বলতে দেওয়া হচ্ছে না। তাহলে আমরা যে আশা করেছিলাম যে নির্বাচনের পরে দেশ একতাবদ্ধ হবে, সবাই সমস্ত তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাবে, সকলে স্বাভাবিক রাজনীতি করবে, আমরা বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো এই চরম বিপদ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেখানে সেই ঘটনা ঘটছে না। দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বিভক্তি সুস্পষ্ট হচ্ছে। অত্যাচারিত হতে হতে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে তারা যখন সশস্ত্র সংগ্রামের হুমকি দিচ্ছে, আমরা আশঙ্কা করছি অপর পক্ষ সশস্ত্র হয়ে তাদের মোকাবিলা করার সামনের দিকে আসার আশঙ্কা দেখা দিয়েছে। তুমি একজনকে ধ্বংস করে দিবা, তাকে রাস্তায় নামতে দিবা না, তাকে পরীক্ষা যেতে দিবা না, তাকে কোনোখানে তার বাড়ি ঘরে যেতে দিবা না, স্বাভাবিক ব্যবসা বাণিজ্য করতে দিবা না। একটা মানুষকে অত্যাচার করতে গেলে কতটুকু অত্যাচার কেউ সহ্য করবে? তারাও তো শক্তিশালী, তারাও সর্বগত হচ্ছে। এখন এই দুই সংঘবদ্ধ দল সামনাসামনি দাঁড়িয়ে একটা প্রস্তুতি নিচ্ছে যে যদি এইভাবেই চলতে থাকে দেশে নিশ্চিতভাবে একটি রক্তাক্ত সংঘর্ষ এবং গৃহযুদ্ধের দিকে দেশ ধাবিত হচ্ছে বলে আমি আশঙ্কা করছি। আমি সরকারকে এই ব্যাপারে অনুরোধ করছি যে জিনিসটিকে উপলব্ধি করার চেষ্টা করেন, দেশে ঐক্য তৈরি করার চেষ্টা করেন, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য অশুভ শক্তির সঙ্গে চক্রতে থাকার যে আপনারা প্রচেষ্টা করছেন, এটা কোনোদিনই এটা সফল হবে না। এটার বিপক্ষে যে শক্তি দাঁড়িয়ে যাচ্ছে সেটার সঙ্গে সংঘর্ষিক পরিস্থিতিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ নাশের সম্ভাবনা আছে সংঘর্ষে। আর তার চেয়ে বড় কথা, দেশের সাধারণ মানুষ তারা অর্ধপেট খেয়ে আছে, কেউ অভুক্ত অবস্থায় আছে, চাকরি বাকরির কোনো সুযোগ সৃষ্টি হচ্ছে না, প্রতিদিন বেকার সংখ্যা বাড়ছে আর জিনিসপত্রের যখন দাম বাড়ছে লাগামহীন হয়ে যায়। যারা যে মানুষের যারা আয় করছে তাদের আয়ের সাথে ব্যয় মিলছে না, কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, আবার শহরে এসে চাঁদাবাজির কারণে সেই একই জিনিস সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষরা কিনে খেতে পারছে না। সব ক্ষেত্রে একটা অরাজকতা। এই যে ঈদের ভ্রমণ হলো, সেখানে যাওয়া এবং আসা কি নারকীয় পরিবেশ। কোনোখানে সরকারের কোনো কিছু আমরা দেখলাম না, সরকারের কোনো সার্ভিস দেওয়ার চেষ্টাও আমরা দেখলাম না। মহিলারা যাচ্ছে গৌশালের মতো, বাথরুমের কোনো জায়গা নাই, নেমে দাঁড়ানোর জন্য জায়গা নেই, কোনো নিরাপত্তা নাই। কত লোক যে মারা গেল এই অ্যাক্সিডেন্টে তার হিসাব নাই। কোনোখানে কোনো সরকারের কোনো প্রতিকূল কোনো ব্যবস্থা নাই। তো এখন প্রশ্ন হলো, এই অবস্থায় একই সঙ্গে মিল ফ্যাক্টরি কোনো কিছু খুলছে না, নতুন ভাবে কোনো ইনভেস্টমেন্ট আসছে না। বিদেশিরা মনে করেছিল এই নির্বাচনের পরে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হবে, এখানে ইনভেস্টমেন্ট আসবে। স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিকের থেকে অস্বাভাবিকের দিকে যাচ্ছে, ফলে চাকরি বাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না। মিল ফ্যাক্টরি যেগুলো বন্ধ হয়ে যায় এবং হয়ে যাচ্ছে, তার আশেপাশে ওষুধের দোকান, এমনকি রিক্সাওয়ালা, সিনেমা হল, কসমেটিক্সের দোকান, সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না? হাজার হাজার মানুষ বেকার হচ্ছে, নাকে ফেরার অবস্থা হচ্ছে। এই নাকের অভুক্ত মানুষগুলি এবং তাদেরকে যেহেতু অভুক্ত, আইন শৃঙ্খলার কোনো রকম কোনো নিরাপত্তা নাই। চুরি ডাকাতি খুন রাহাজানি প্রতিদিন খবরে দিচ্ছে না, অনেক কিছু হাজার হাজার ঘটনা ঘটছে, কোনোখানে কোনো নিরাপত্তা নেই কারণ। তো এটা কি একটা পরিস্থিতি হলো, দেশে বাস করার মতো পরিস্থিতি হলো? তো সামনের দিকে জাতীয় পার্টি সম্পর্কে কিছু কথা বলা দরকার, জাতীয় পার্টির সম্পর্কে কতগুলো কথা বলা দরকার। এখানে কিন্তু জাতীয় পার্টির একটা বড় ভূমিকা দাঁড়িয়ে গেছে।
জনগণের কাছে একটা ব্যাপক সংখ্যক মানুষের একটা আস্থার জায়গা হচ্ছে জাতীয় পার্টি। কেননা যে যাই কথা বলুক, শেখ হাসিনার আমলেও সবচেয়ে বেশি সমালোচনামূলক কাজ আমরা বলেছি। আমাদের কিছু দালাল ছাড়া বাকি সবাই সাধারণ লোকরা এর সঙ্গে জড়িত ছিল। এবং তারপরে 5ই আগস্টের পর থেকে এই আন্দোলনের সঙ্গে এবং পরবর্তীকালে যে সাধারণ মানুষের অত্যাচার অনাচার বিভিন্নভাবে নির্যাতনমূলক কারবার এখন পর্যন্ত জাতীয়বাদী সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছে। এখন পর্যন্ত হয়তো আমাদের সংগঠন শক্তিশালী নাই, সেই জন্য হয়তো মানুষে অতটা ভরসা করতে পারছে না, কিন্তু মানুষে আমাদের সমর্থন দিতে চাচ্ছে। আমাদের সর্ব সমর্থন সব প্রতিদিন বাড়ছে। এইবার নির্বাচনটা কথা, নির্বাচনে আমি হিসাব করে দেখিয়ে দিয়েছি, 10 থেকে 15% লোক নির্বাচনে ভোট দিয়েছে, 85 থেকে 90% মানুষ এই নির্বাচনে ভোট দেয় নাই। সেই সুবিধাই তৈরি করা হয় নাই, যে ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে তাতে এর চেয়ে বেশি ভোট দেওয়াই সম্ভব ছিল না। তারা ইচ্ছা করে ভোট কমিয়ে দিয়েছে, মনে করছিল লোক বেশি বেশি গিজ দেখা যাবে, এটাও সক্ষম হয়নি তারা। আবার মনে করেছিল যে বাকি ভোটগুলো আমরা দিয়ে দেবো, সেটাই তারা সক্ষম হয়েছে। কাজে জনগণের আস্থা বা সমর্থন এই সরকার বা বিরোধী দলের কারণ নাই। যত কথাই বলুক, বিএনপি জামাতের টাকা পয়সা আছে, তারা অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করছে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, কিন্তু তাদের জনসমর্থন বাড়ে নাই। 10% থেকে 15% লোক যদি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে 5%-এর বেশি তো জামাতের ভোট নাই। আর জামাতের লোকরা কিন্তু মৃত্যু সরকার থাকলেও ভোটটা দিবে। হয়তো অন্যান্য দলের লোক ভোট দিল কি না দিলেও ভালো লাগলো না, আজকে দিলাম না, কিন্তু জামাতের লোক সেটা করবে না। ফলে জামাতেরও ভোট বাড়ে নাই। শক্তি তাদের জনসমর্থন নয়, তাদের শক্তি হলো বিদেশি শক্তি এবং অস্ত্রশস্ত্র, এবং তাদের মাধ্যমে তারা যে মাসল পাওয়ার ইউজ করেছে নির্বাচনে, তারা ব্যাপকভাবে অর্থ এবং বেশি শক্তির ব্যবহার করেছে, সেটাই তাদের কাছে এখন শক্তি। এবং তারা এখন বন্দুকের ভয় দেখাচ্ছে। তো বন্দুক সবসময় বন্দুক দিয়ে এই মোকাবেলা করা হয়। আমরা চাই বা না চাই এই মোকাবেলার দিকে যাচ্ছে। সেই কারণে জাতীয় পার্টির কয়েকটা কথা বলি, যেটা আজকে আমরা কমিটিতে আমরা আজকে নতুন করেছি। এই কমিটি আশা করছি যে তারা ভালো কাজ করবে, না করলেও সামনের দিকে আবার পরিবর্তিত হতে হবে। আমরা অঙ্গ সংগঠন পরিবর্তন করছি, এগুলোকেও যদি ভালো করতে পারে কাজ হবে, না করতে পারলে আমাদেরকে বাঁচতে হবে, সংগঠন শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী করার ব্যাপারে দু একটি জিনিস আপনাদের বলা দরকার। সালাউদ্দিন একটু আগে একটা কথা বলেছেন, 90 সালে এরশাদ সাহেব যখন পদত্যাগ করে চলে গেছেন, তখন সেখানকার নেতারা এবং পরিস্থিতি কি ছিল সবাই বলেছিল এই দল শেষ। এবং আমাদের দলের নেতারাও সালাউদ্দিনের কথা যা বুঝলাম, তখন বলেছিলেন যে আমরা ভুল করেছি, আমাদের ভুল করলে ক্ষমা করে দেবেন। আমরা ভুল করেছিলাম। কে বলেছে? জাতীয়বাদী লোকরা বলেছে। খলিলুর রহমান যে আমাদের বক্তৃতা দিল, আসুদ যে বক্তৃতা দিল, তাদেরকে আমরা ভুল করেছিলাম মনে হয়? তৎকালীন নেতারা বলেছিল আমরা ভুল করেছিলাম। এরশাদ সাহেব বলেছিল যে আমি জনগণের জন্য কাজ করেছি, আমি আবার নির্বাচন করবো, জনগণের সামনে যাব, জনগণ বিচার করবে আমি ভুল করেছি না। এবং কি প্রমাণিত হয়েছে? জাতীয় পার্টি কি হারিয়ে গেছে? জাতীয় পার্টি কি ভুল করেছিল? এখন যে তালিকাগুলো বেরোচ্ছে যে জাতীয় পার্টি আমল ছাড়া কোনো উন্নয়ন পায় নাই, বেরোচ্ছে না? তো তখনকার নেতারা কি বলেছিলেন? সালাউদ্দিন যেটা বলবো ভুল, এবং বলেছিল যে আমরা রাজনীতিতে শেষ। কেউ কথা বলতে সাহস করছে না, সেই যখন নিয়ে গেছে, এটা তুমি নিয়ে আসছো এত সাহস, সে একটা সত্য কথা বলবো নিয়ে আসবে, জাতীয় পার্টির একটা মেসেজ সেটা নেওয়ার জন্য মানুষের সাহস করে নাই। 90 সাল থেকে প্রতি বছর প্রতিটি ক্ষণ এরশাদ সাহেবকে যারা বিভিন্ন কারণে ওনার জনসমর্থনের কারণে সহ্য করতে পারে না, তারা প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত চেয়েছে জাতীয় পার্টি ধ্বংস, জাতীয় পার্টি ধ্বংস। ঠিক কিনা বলো? 91 থেকে বিএনপি কি করেছে? জাতীয় পার্টির কোনো জায়গায় কোনো মিটিং মিছিল করতে দেওয়া হয়নি। কোনো জায়গায় গত 100 কতটুকু জায়গায় তারা 144 ধারা জারি করেছে। পার্টি অফিস সিল করে দেওয়া হয়েছে, আমাদের লোককে পিটিয়ে পার্টি অফিস বের করে দেওয়া হয়েছে, সব লোককে জেল খাওয়া দেওয়া হয়েছে। এরশাদকে মার্ডার কেস দেওয়া হয়েছে 14 বছর পরে। মঞ্জুর মার্ডার কেস, মঞ্জুর সাহেব নিজে রেডিও টেলিভিশনে বক্তব্য দিয়ে জিয়াউর রহমান সাহেব হত্যা করার কথা স্বীকার করেছিলেন। কেন করেছেন সেটাও তারা বলেছিলেন। এরশাদ সাহেবকে প্রদান করা হয়েছে ইত্যাদি কারণে তারা বিক্ষুব্ধ, তারা মুক্তিযোদ্ধা, তাদেরকে জিয়াউর রহমান সাহেব মূল্যায়ন করে নাই, এরশাদ সাহেবকে মূল্যায়ন করেছে, তার ফলে খুন করা হয়েছে জিয়াউর রহমান সাহেব। এটা উনি বক্তব্য দিয়েছেন, রেডিও টেলিভিশন বক্তব্য দিয়েছেন।
সেই মঞ্জুর সাহেবকে হত্যা করা। সাত্তার সাহেব বলেছিলেন মঞ্জুর সাহেবকে ধরে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, জীবিত না মৃত। সেখানে ক্যান্টনমেন্টে তাকে হত্যা করা হয়েছে। সেখানে 19 বার রায় আসছে, 19 বা 20 বার যে এরশাদ সাহেব জড়িত না, কোনো ক্রমে জড়িত না। কিন্তু সেইটা রায় চেঞ্জ করেছে। কে করেছে? বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে। সেই রায় চেঞ্জ করে নাই, সেই জাজ চেঞ্জ করছে, আবার নতুন করে ব্যবসা করছে ওনাকে ফাঁসিয়ে রাখার জন্য। ওনাকে করাপশনের মামলা দিয়েছে, পার্টি অফিসের জন্য ওনার টাকা ছিল বাসায় 1 কোটি না 1.5 কোটি টাকা, বলেছে এই টাকার জন্য 3 বছর উনি জেল কেটেছে। এখন আমরা রায় পেয়েছি প্রায় বছর 2-3 আগে যে সিভিল সুটে বলছে এটা জাতীয় পার্টির টাকা, জাতীয় পার্টিকে ফেরত দাও। তার মানে এটা এরশাদ সাহেবের টাকা নয়। মানে এরশাদ 3 বছর জেল কেটেছে। ফাও কি বলো? ফাও না? ফাও বলো। এই হলো। আর তারপরে আসলো আওয়ামী লীগ। তাদের পলিসি হলো দলের থেকে একটা অংশকে বের করে নেন, ওদেরকে সব সুযোগ সুবিধা দেন এবং দলের বিরুদ্ধে কাজ করেন। এই কলঙ্ক তখন থেকে এখন পর্যন্ত আমাদের কাঁধের মধ্যে, আমাদের গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া আছে। আছে না? এই কলঙ্ক তো এখন আমরা নিয়ে আসি নাকি? বলো। বলে এক হয়, আপনারা এক হলে শক্তিশালী হবেন। এবং এই এক হতে গিয়ে 2026 সালের নির্বাচনের আগে এই যারা সবসময় বলে বিরাট নেতা, ওনারা না আসলে দলই শেষ হয়ে যাবে, ওনাদের মতো এত গণি দুনিয়ার পৃথিবীর মধ্যে কোথাও নাই। কি বলেছিল? যে আমরা ভুল করেছি। বলেছে নাকি? বলো। শূন্য বলে নাই? বলে নাই? কি ভুল করেছে আমরা? ভুল তো তারা করেছি। সেই 2-3 জনই ভুল করেছে, ভুল তো আমরা করি না। আমরা কোনো সময় যেটা কাজ সঠিক নয় সেই কাজ আমরা কোনো সময় করি না। যেটা তারা করেছে, তারা ভুল করেছে, তারা বলেছে যাও, ভুল করেছে, ভুলের সঙ্গে যাও। জাতীয় পার্টিকে 91 থেকে শুরু করে এখন পর্যন্ত মামলা হামলা, দলকে ভাগ করে দালাল সৃষ্টি করা, এটা করে জাতীয় পার্টিকে প্রতিবার নির্বাচনের আগে কথা হয় এইবারই শেষ। ঠিক নাকি না বলো? শেষ হয়েছে জাতীয় পার্টি? কোন সময় শেষ হয়েছে? দুর্বল হয়েছে, কিন্তু শেষ হয় নাই। এটাকে বলা হয় ফিনিক্স পার্টি। ফিনিক্স গ্রিক মাইথোলজিতে একটা পাখি আছে যেটা কিছুদিন হলে নিজেই আগুনে পড়ে ধ্বংস হয়ে যায়, আবার পুনর্জীবিত হয়। এই ফিনিক্স পার্টি, এবং ফিনিক্স পার্টি বলা হয় যে পার্টিগুলো ধ্বংস হয়ে আবার জেগে ওঠে। আজকে আসুদ বলেছে না পুনর্জন্ম, জাতীয় পার্টির পুনর্জন্ম হয়েছে। প্রতিবার ফিনিক্স পার্টির মতো তাকে নামিয়ে দেওয়া হয়েছে, আবার অগ্নিস্তূপ থেকে তারা বেরিয়ে এসছে, আবার পুনর্জন্ম হয়ে বেরিয়ে আসছে। কোনো সময় ঠেকাতে পারে নাই, দুর্বল থেকে দুর্বলতর করেছে। এইবারও তারা ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টিকে ওয়াশ আউট করে দেওয়া হবে, ওয়াশ আউট করে দিয়েছে। জাতীয় পার্টি কি শেষ হয়ে গেছে? বলো, শেষ হয়েছে কিনা? দুর্বল হয়েছে। দুর্বলটা কি হলো না, এটা বলছে আতিক, যেটা বলছে কমিটি নাই বেশিরভাগ জায়গায়, কিন্তু ভোটার আছে। জাতীয় পার্টিকে শেষ করার উদ্দেশ্য ছিল আমাদের ভোট ব্যাংকটা দখল করবে কিছু মানুষ। তারা দল করতে চেয়েছে, নতুন দল। এখন নতুন দলের ভোট কই? আওয়ামী লীগের ভোট আসবে না, হয়তো চেষ্টা করছে হয়তো তারা। বিএনপির ভোটটা আসবে কোথায় না, এখন বিএনপি ক্ষমতায় আছে, জামাত তোদেরই দল আছে। একটা জাতীয় পার্টি, তার ভোটটা নষ্ট করার জন্য দলটারে শেষ করলে ভোট আসছে। আতিক বলছে সব জায়গায় ভোটার আছে, আমাদের কমিটি নেই বেশিরভাগ জায়গায়। কমিটি থাকবে কি করে ভাই? আমার দালালরা তো আগে 10টা-12টা করে সিট নিয়ে ছেড়ে দিয়েছে। 290টা সিটে আমার কোনো লোক নাই, তো আমার যদি লোক না থাকে সেখানে সংগঠন থাকবে কিভাবে? আমার যদি ক্যান্ডিডেট না থাকে বছরের পর বছর, সেখানে আমার ক্যান্ডিডেট সেখানে আমার দল থাকবে কি করে? এখন সংগঠনের ব্যাপারে তোমাদেরকে দুটো কথা বলি, এটা অনেকেই বুঝে না, জানে না। যে দল পরিপক্ক দল হয়, সে দলের দল প্রার্থী ঠিক করে, যেটা আওয়ামী লীগ পাচ্ছে, হয়তো বিএনপি পারতে পারে। আওয়ামী লীগ সবসময় দলের থেকে প্রার্থী দেওয়া হয়, কিন্তু যে দলের এখনো সেই পরিপক্কতা আসে নাই, তাকে প্রার্থী দিয়ে দল তৈরি করতে হয়।
বুঝছো নাকি না? আমি একটা প্রার্থী দিলে সে তাকে আমি দায়িত্ব দিতে হবে যে তুমি ওখানে কমিটিটা করে ফেলো, তুমি প্রার্থী। আমরা এটাই করতে চাই। সেখানে আবার ওই যে আমাদের নেতা আছে অনেকে, হ্যাঁ ওনারাই সব কিছু আমাদের মতামত। আর তুমি তো ছিলাম, আমি একটা লোককে দিয়ে দলটা তৈরি করাচ্ছি, সে তো ক্যান্ডিডেট হবে স্বাভাবিক। তুমি এখন আমি এতদিন থেকে আছে করছি, তুমি তো সেইভাবে তার মতো জায়গায় কাজ করতে পারো না, পারলে তো তোমাকে ক্যান্ডিডেট করা হতো। নির্বাচনের আসে আগে আওয়ামী লীগ যেভাবে সিলেকশন করে, জাতীয় পার্টি সেইভাবে একই পদ্ধতিতে নেতা সিলেকশন করবে, এটা তো সম্ভব নয়। আমরা দল দিয়ে নেতা তৈরি করতে পারি না, আমরা নেতা দিয়ে দল তৈরি করতে হয়। আরো 50 বছর 100 বছর গেলে হয়তো আমাদের এই পরিস্থিতি আসবে, এখনই আসে নাই। যতদিন না আসে ততদিন এটা করতে হবে আমাদেরকে। আর একটা কথা মনে রাখবা যে হ্যাঁ এবার স্মাগলার চোর এনে দিল, এত ভালো মানুষ আমি, এত দেশপ্রিয় প্রেমিক মানুষ, আমাকে দিল না ক্যান্ডিডেট। বাংলাদেশের রাজনীতি এমন একটা জিনিস, যদি তুমি সিটের দিকে তাকাও, আমাকে সিট নিতে হবে, সেখানে টাকা লাগবে, সেখানে অস্ত্র শস্ত্র লাগবে, সেখানে বেশি শক্তি লাগবে। ফেরেশতা দিলে হবে না। তা হয় তোমাকে বলতে হবে যে আমি এই সিটটা চাই না, অথবা এই সিটটা আমি দিব, সেখানে আমি একটা জালেম টাইপের মানুষকে দেবো, জালেম ছাড়া পাবে না। ঠিক কিনা? প্রত্যেকটা রাজনৈতিক দল এটা করে না। যাদের এরকম ধরনের দল আছে, হয়তো কমিউনিস্ট পার্টি করে না, হয়তো জামাত না করতে পারে, তবে জামাতের তো অন্য কায়দা আছে। তাদের মাসল পাওয়ার এবং মানি সাপ্লাই হচ্ছে বিভিন্ন জায়গাতে, ওইটা দিয়ে তারা ক্যান্ডিডেট পিওর, কিন্তু খুনি লোক আছে অনেক তাদের আশেপাশে, অন্য লোক। সেটা আমাদের দলে হয় না। আমরা ওই ধরনের অর্গানাইজড পার্টি নই, এবং আমরা সাধারণ মানুষের দল। আমাদের নীতি হলো সাধারণ মানুষের মঙ্গল করা, সাধারণ মানুষের মন জয় করে আমরা রাজনীতি। এবং বাংলাদেশের জনগণ আর একটা ভুল কোনো সময় করবে না। বাংলাদেশের জনগণ ভোট দিতে কোনো সময় ভুল করে নাই আমার জানা মতে। পয়সা দাও না দাও, সুযোগ সুবিধা দাও না দাও, তুমি ভালো মানুষ, তুমি মানুষের কথা চিন্তা করো, মানুষ তোমাকে ভোট দেবে। এরশাদ সাহেবকে মানুষ ভোট দিয়েছে, আমাকে অনেক সময় মানুষ ভোট দিয়েছে। যেখানে এবং বাংলাদেশের ইতিহাসে যতগুলো ভোট ভালো ভোট হয়েছে, ভালো ভোট যেটাকে মোটামুটি অ্যাকসেপ্টেবল, সেখানে সরকারি দল পরাজিত হয়েছে। সরকারি দল সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরেও পরবর্তী নির্বাচনে সরকারি দল পরাজিত হয়েছে। কাজেই পয়সা দিয়ে, মাসল পাওয়ার দিয়ে সবসময় কন্ট্রোল করা যায় না। জনগণের পক্ষের রাজনীতি করতে হয়। এইটাই তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, যে জনগণের পক্ষের রাজনীতি নিয়ে সামনের মাঠে থাকতে হবে। আমাদের সঙ্গে মাঠে অনেক লোক থাকবে না। মানে এতদিন যে রাজনীতি করছি সেই রাজনীতি এখন আমি করছি না। এই সুবিধাবাদী রাজনীতি, 8টা 10টা সিট নিবো, আমরা মন্ত্রী হবো, তারপর তদবির করে দেবে, একটা চাকরি দেন, একটা ব্যবসা দেন, এই কিছু লোক দরদারি করবে। এই ধরনের রাজনীতি জাতীয় পার্টি করবে না। জাতীয় পার্টির সামনে জনগণের হয়ে কাজ করার জন্য, জনগণের হয়ে ক্ষমতা দেওয়ার জন্য রাজনীতি করবে। আমরা 300 সিটের চেষ্টা করে যাব, হয়তো 300 সিটে না পাই, তখন আমাদের শক্তি অনুযায়ী আমাদের ব্যবস্থা নিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, যে কোনো ভাবেই হোক, যারা বিপদে আছে, যারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে, এই নির্যাতিত মানুষের কণ্ঠস্বর কিন্তু এখন জাতীয় পার্টি। ঠিক কিনা বলো? যদি ঠিক না হয়, ঠিক করতে হবে, কথা নিয়ে সামনে দাঁড়াতে হবে, সকলের সামনে গিয়ে বলতে হবে যেটা অন্যায়, ন্যায়কে ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। সাধারণ মানুষের জন্য বুক করে দাঁড়াতে হবে, যে গুলি করলে আমাকে করো। তোমার ভোটের জন্য পয়সা লাগবে না, ভোটের জন্য কারো কাছে বাসায় যেতে লাগবে না, ভোট তোমার বাসায় এসে মানুষের দিয়ে যাবে। কাজে জাতীয় পার্টির সামনের দিকে ভালো দিন আছে আমি বিশ্বাস করি, এবং তোমাদের উপরে সেই আস্থা নিয়ে আমি রাজনীতি করছি। আর কম্প্রোমাইজের রাজনীতি আর হবে না। অর্ধমৃত অবস্থায় বাঁচার আর কোনো সুযোগ নাই। শক্তিশালী হয়ে বাঁচতে হবে, বাঁচতে, না হলে মরে গেলে মরে গেল। এখন আমাদেরকে যে স্তরে নিয়ে এসছে, হয় জিতবো এবং উপরে থাকবো, না হয় মরবো এবং শেষ হয়ে যাবে। আমরা জিতবো এবং বাঁচবো, না হয় হারবো এবং মরবো, আর ইন বিটুইন কিছু থাকবে না। সবাইকে সেইভাবে কাজ করতে হবে। যারা করবেন না, যারা করতে পারবেন না, চলে যাবেন, নতুন লোক আসবে।
নতুন নতুন লোক আসবে, নতুন প্রজন্ম আসবে। জেনজিরা কি বলে, জেনজিরা কিন্তু এদেরকে ভোট দেয় নাই। ভোটের হিসাবে আমি বলছি, যারা জেনজি রিপ্রেজেন্ট করে বলছে তারা জেনজির ভোট পায় নাই। আমি বলছি, আমার অ্যানালাইসিস থেকে বলছি, আমি বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে আপনার অ্যানালাইসিস ঠিক আছে, এটা আমরা ঘোষণা করতে পারছি না, কিন্তু আমরা জানি জামাতের ভোট বাড়ে নাই, জেনজি কোনো ভোট বাড়ে নাই। বেশিরভাগ জনগণ এই ইলেকশনের সঙ্গে ছিল না, তার বেশিরভাগ জনগণ বড় ধরনের একটা সমর্থন দিচ্ছে আওয়ামী লীগকে। এইটা হলো বাস্তবতা। আর একটা দল হয়তো আমাদেরকে সমর্থন দিতে চায় যারা আওয়ামী লীগকেও পছন্দ করে না। আর আওয়ামী লীগের মানুষরা বিভিন্ন কারণে, তারা যে কোনোভাবেই হোক, তাদের একটা সহমর্ম আসছে যে জাতীয় পার্টির উপর তারা অন্যায় করেছে এবং জাতীয় পার্টি দেশের জন্য কাজ করে। অনেকের মধ্যে আমি এই উপলব্ধিটা দেখতে পাচ্ছি। সামনের দিন ভালো দিন, সামনের দিন শুভ দিন, সামনের দিন জাতীয় পার্টির দিন। জাতীয় পার্টি জিন্দাবাদ, হোসেন মোহাম্মদ এরশাদ অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ।